সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আলট্রা অর্থোডক্স ইহুদি বা হারেদি সম্প্রদায়ের সামরিক বাহিনীতে যোগদানের অব্যাহতি সংক্রান্ত আইন নিয়ে ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন জোট সরকার এক চরম সংকটের মুখে পড়েছে। এই বিরোধের জেরে যে কোনো সময় বর্তমান জোট সরকারের পতন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সরকারি সূচি অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৬ সালের অক্টোবরে হওয়ার কথা। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরনতের দাবি, নেতানিয়াহু তার সহযোগীদের আগামী জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী বাজেট পাস এবং সামরিক নিয়োগ আইন নিয়ে জোটের শরিক দলগুলোর অনমনীয় অবস্থান নেতানিয়াহুকে কোণঠাসা করে ফেলেছে। বিশেষ করে আলট্রা অর্থোডক্স দলগুলো হুমকি দিয়েছে তাদের তরুণদের সামরিক অব্যাহতি দিয়ে আইন পাশ না হলে তারা ২০২৬ সালের বাজেটে সমর্থন দেবেন না। সংকট সামাল দিতে নেতানিয়াহু একদিকে যেমন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে ২০২৬ সালের বাজেট দ্রুত প্রস্তুত করতে চাপ দিচ্ছেন, অন্যদিকে আইনি বাধা থাকার পরও বিতর্কিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে সমর্থন দিয়ে যাচ্ছেন। বেন গাভিরের দল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার যে বিল প্রস্তাব করেছে তার তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের সাবেক বিচারক ও নিরাপত্তা কর্মকর্তারা। তাদের মতে এই আইন ইসরায়েলিদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলবে। সোমবার আলট্রা অর্থোডক্স ইহুদিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। সামরিক বাহিনীতে হারেদি তরুণদের বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে রাজপথে নামে হাজার হাজার বিক্ষোভকারী। জেরুজালেম এবং কিরিয়াত ওনো সহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। জেরুজালেম রিক্রুটমেন্ট অফিসের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। অন্যদিকে কিরিয়াত ওনোতে আইডিএফ নিয়োগ কেন্দ্রের কাছে একটি সমাবেশের মাধ্যমে তেল হাসুমার সামরিক ঘাঁটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানায় বিক্ষোভকারীরা রাস্তার উপর শুয়ে পড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে। বিক্ষোভের সময় এক হারেদি যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগ কেন্দ্রগুলো আমাদের কাছে নির্মূল চুল্লির মতো। এসব জায়গায় হাজার হাজার যুবক ধর্মীয় অনুশাসন মেনে প্রবেশ করে, কিন্তু বের হওয়ার সময় অনেকেই তা হারিয়ে ফেলে। অন্যায়ের এই ব্যবস্থা উৎখাত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। ২০১৪ সালে ইসরায়েলি সুপ্রিম কোর্টের এক রায়ে হারেদিদের সামরিক সেবা বাধ্যতামূলক করা এবং নিয়োগে অস্বীকৃতি জানানো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনুদান বন্ধের নির্দেশ দেওয়ার পর থেকেই এই অসন্তোষ চলছে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ১৩% হল হারেদি সম্প্রদায়। তাদের দাবি, তারা জীবনকে ধর্মগ্রন্থ অধ্যয়নে উৎসর্গ করেছেন। তাদের ভয়, ধর্মনিরপেক্ষ সামরিক বাহিনীতে যোগ দিলে তাদের ধর্মীয় স্বকীয়তা নষ্ট হবে। এতদিন ১৮ বছর বয়সে তারা বারবার শিক্ষাবিরতি নিয়ে ২৬ বছর বয়স পর্যন্ত সময় পার করে সামরিক অব্যাহতি পেতেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের রাজনীতি এখন পুরোদমে নির্বাচনী আমেজে প্রবেশ করেছে। নেতানিয়াহু ভয় পাচ্ছেন সামরিক নিয়োগ নিয়ে কোনো আইন পাশ করলে তার নিজস্ব ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে আগাম নির্বাচন হলে হারেদি দলগুলো আগের চেয়ে দুর্বল অবস্থানে চলে যেতে পারে। এই আশঙ্কায় তারাও চাপে রয়েছেন। সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে। তবে এটি নিশ্চিত, বর্তমান জোটের স্থায়িত্ব এখন খাদের কিনারে এসে ঠেকেছে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার বিরুদ্ধে আনা মাদক সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর এটি ছিল আদালতে তার প্রথম হাজিরা। শনিবার মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে অপহৃত হওয়ার পর মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। সোমবারের শুনানিতে তিনি প্রসিকিউটরদের আনা প্রধান অভিযোগ, নার্কো টেরোরিজম, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। আদালতে নিজের রাজনৈতিক বৈধতা দাবি করে মাদুরো বলেন, আমি নির্দোষ, আমি একজন সজ্জন ব্যক্তি এবং আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। শুনানির এক পর্যায়ে দর্শকদের মধ্য থেকে আসা এক মন্তব্যের জবাবে তিনি নিজেকে একজন যুদ্ধবন্দী হিসেবে বর্ণনা করেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মাদুরো আদালতকে জানান, হাজিরা দেওয়ার আগে তিনি অভিযোগপত্র দেখার সুযোগ পাননি এবং নিজের আইনি অধিকার সম্পর্কেও অবগত ছিলেন না। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিজের বিরুদ্ধে আনা কথিত অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ তার জানা ছিল না। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে উপস্থিত ছিলেন।
তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে কনসুলার ভিজিটের অনুরোধ জানান। মাদুরোর আইনজীবী জানিয়েছেন, প্রেসিডেন্টের কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে, যার জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন। এছাড়া সিলিয়া ফ্লোরেসের পাঁজরের হাড় ভেঙে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তার শারীরিক পরীক্ষার আবেদন করা হয়েছে। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন এবং মাদুরোকে অপহরণের ঘটনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে বিবেচিত হলেও ইউরোপীয় নেতারা একে সমর্থন জানাচ্ছেন। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী ইউরোপীয় দেশগুলো সরাসরি এই সামরিক অভিযানের নিন্দা না জানিয়ে বরং ভেনেজুয়েলার শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এবং মাদুরো পরবর্তী সরকার নিয়ে আলোচনা শুরু করেছে। ইইউ কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ভবিষ্যতের কথা উল্লেখ করে গণতান্ত্রিক উত্তরণ সমর্থন করার কথা বলেছেন, যা পরোক্ষভাবে বর্তমান আগ্রাসনকে মেনে নেওয়ার শামিল। ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজ কালাস ও মাদুরোর বৈধতা প্রত্যাখ্যান করে কৌশলী মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে ইউরোপীয় নেতারা এই সামরিক অভিযানকে একটি প্রতিষ্ঠিত সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিপজ্জনক নজির সৃষ্টি করছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ভেনেজুয়েলা ঠিকঠাক করে দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই প্রকল্প শেষ হতে তার হিসাবে 18 মাসেরও কম সময় লাগতে পারে। সাক্ষাৎকারে ট্রাম্পের এসব মন্তব্য ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী উপস্থিতির ইঙ্গিত দেয়। ট্রাম্প জানান, আগামী 30 দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র দেশটিকে ঠিকঠাক করতে সহায়তা না করা পর্যন্ত ভেনেজুয়েলাবাসীর ভোট দেওয়ার কোনো উপায় নেই। তিনি বলেন, ভেনেজুয়েলাকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে একটি নির্দিষ্ট সময় লাগবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, প্রয়োজনে তিনি শপথ ভেঙে নিজ দেশের জন্য আবারও অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র তার এবং তার সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পেট্রো বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় সহিংস হস্তক্ষেপ করে, বিশেষ করে ভেনেজুয়েলায় চলতি সপ্তাহের অভিযানের মতো কোনো পদক্ষেপ নেয়, তার জবাব দেওয়া হবে। পেট্রো বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র স্পর্শ করব না, কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব। পেট্রো নিজেই একসময় বামপন্থী সশস্ত্র যোদ্ধা ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পেট্রো সম্প্রতি সামনে এসেছেন। ট্রাম্প মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছেন। দুই দেশের এই দুই নেতা এর আগেও একে অপরের বিরুদ্ধে কটু মন্তব্য করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর মার্কিন সামরিক আগ্রাসন এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ ঘটনাকে ভয়ঙ্কর আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করে তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজের সঙ্গে এক ফোনালাপে আরাকচি বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। তিনি অবৈধ অর্থনৈতিক অবরোধ এবং বিদেশি হুমকির বিরুদ্ধে কিউবার জনগণের অটল প্রতিরোধের প্রশংসা করেন। জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগেজ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের অস্থিতিশীল কর্মকাণ্ডের নিন্দা জানান। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকে তিনি অবৈধ আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। রদ্রিগেজ জোর দিয়ে বলেন, মার্কিন যুদ্ধংদেহী একতরফাবাদ মোকাবেলায় বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে জরুরি সমন্বয় প্রয়োজন। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আরাকচি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা ইরানের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে অপহরণ করা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। ইরানের রাজধানী তেহরানে চলমান অস্থিরতার মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার এক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের মধ্যে ছদ্মবেশে থাকা অবস্থায় ওই মোসাদ এজেন্টকে শনাক্ত ও আটক করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে গ্রেফতারকৃত ব্যক্তি গত কয়েকদিন ধরে তেহরানে চলমান অস্থিরতায় বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে লিয়াজো বা সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন। পুলিশের প্রকাশ করা একটি ভিডিও ফুটেজে ওই ব্যক্তি মোসাদের সঙ্গে তার নিয়োগ, প্রশিক্ষণ এবং যোগাযোগের পদ্ধতি নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে ওই ব্যক্তি জানান, তাকে জার্মান ভিত্তিক একটি সংস্থার মাধ্যমে সামাজিক মাধ্যমের সাহায্যে এই মিশনে নিয়োগ করা হয়েছিল। তিনি নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের কার্যক্রম ও লাইক দেওয়ার ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য এজেন্টদের খুঁজে বের করা হতো। মিশনে অংশ নিলে সব ধরনের
সুযোগ সুবিধা ও সহায়তার আশ্বাস দেওয়া হতো। গ্রেফতারকৃত ব্যক্তি জানান তাকে কোন ধরনের সরঞ্জাম কিনতে হবে এবং কি নাশকতামূলক সামগ্রী তৈরি করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছিল। ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং এই গ্রেফতার তারই একটি বড় প্রমাণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।